আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গতকাল আমি একটা আলোচনা করেছিলাম যে বাংলাদেশ দলে পেসার দেখা নাও যেতে পারে। দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজের এগেনস্টে 5 জন স্পিনারে খেলা এক প্রকার নিশ্চিত, সেটার এক্সটেনশন আলোচনা করতে চাই। বাংলাদেশ আসলে একাদশে 11 জন কোন ক্রিকেটারকে কালকের ম্যাচে সিরিজ জয়ের জন্য যে মিশন সেই ম্যাচে নামাবে, এবং এই ম্যাচে বাংলাদেশ যদি জিতে যায় তাহলে 9 আর 10-এর যে ব্যবধান, 3 রেটিং পয়েন্টের যে ব্যবধান, 76-79 যে ব্যবধান বাংলাদেশ এবং উইন্ডিজের মধ্যে, সেই ব্যবধানও আরো অনেকাংশে কমে যাবে। বাংলাদেশের 10 থেকে 9 পদার্পণের সুযোগ বাড়বে, উইন্ডিজের পিছিয়ে পড়ে 10-এ যাবার একই অবস্থা তৈরি হবে। তো আলোচনা যে জায়গাটায়, সেটা হচ্ছে আপনারা সবাই ইতোমধ্যে হয়তো জেনে গেছেন, আকিল হোসেন টি-20 স্পেশালিস্ট এই স্পিনারকে উইন্ডিজ ক্যারিবীয়রা বাংলাদেশ এবং বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচের আগে ইনক্লুডেড করেছেন তাদের স্কোয়াডে। ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ঠিক একদিন আগে আকিলের ইনক্লুশন নিয়ে আমরা যখন এই তথ্যটা পাচ্ছি, ঠিক একদিন আগে নাসুম আহমেদকে বাংলাদেশ স্কোয়াডের মধ্যে ইনক্লুডেড করা হয়। তার ইনক্লুশন একটা বার্তাই দিয়েছিল যে নাসুম পরের ম্যাচে খেলবেন। একটা সিরিজ শুরু হয়ে গেছে, গাজী আশরাফ হোসেন লিপুরা নাসুমকে গুরুত্বপূর্ণ মনে করে নাই, খেলা হবে মিরপুরে, 4 জন পেসার রেখে দিয়েছেন আমার প্রিয় লিপু ভাই। কি কারণে, কি বুঝে, কোন বুদ্ধিতে, কার পরামর্শে এই কামটা করলেন তিনি আমি বুঝি না। আপনি মিরপুরে খেলছেন, আপনার দলের ম্যানেজমেন্টের পরিকল্পনা হচ্ছে স্পিনিং ট্র্যাকে খেলা, আপনাদের পরিকল্পনাই হচ্ছে স্লো অ্যান্ড লো উইকেটে খেলা, সেখানটায় আপনার স্কোয়াডে হচ্ছে 4 জন পেসার। এই পরিকল্পনাটা করতে গিয়ে, এই ফালতু একটা প্ল্যান করতে গিয়ে, দল ঘোষণা করতে গিয়ে আসলে আপনার স্ট্রেংথের জায়গা যেখানটা স্পিন, সেই স্পিন ডিপার্টমেন্টকে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল আসলে কোনোভাবে ফিল করতেই পারে নাই। এবং ফিল করতে যখন তিনি পারলেন না, লিপু ফিল করতে না পারলেও ফিল করলেন ফিল সিমন্স, মেহেদী হাসান মিরাজ, তারা নাসুম আহমেদকে ইনক্লুড করলেন। এবং তারপরে সেই ফিলিং এতটাই ছড়িয়ে গেল, উইন্ডিজ যে ম্যানেজমেন্ট রয়েছেন, কন্টিনজেন্ট রয়েছে, তারা হচ্ছে তাদের স্পিনার আকিলকে, তার ইনক্লুশনকে গুরুত্বপূর্ণ মনে করলো বিফোর দ্য আদার 2 ম্যাচেস। সো পরের ম্যাচটা, আগামীকালের ম্যাচটা 11 আমি আলোচনায় আসছি, কতজন স্পিনার খেলবে সেটাও ডিসাইডেড হয়ে গেছে, আপনাদের সবই জানাবো। ইজ গোয়িং টু বি আ ব্যাটল, স্পিন ভার্সেস স্পিন। বাংলাদেশের স্পিনের সাথে উইন্ডিজের স্পিন। বাংলাদেশ স্পষ্ট এগিয়ে রয়েছে একটা জায়গায়, কোথায় সেটা হচ্ছে নাম্বার স্পিনার। বাংলাদেশের 11-এ যেভাবে কমফোর্ট জোনে থেকে আমরা ইনক্লুড করতে পেরেছি, লাস্ট কল হিসেবে নাসুমের ইনক্লুশন যেভাবে এনশিওর করতে পেরেছি, অতটুকু কমফোর্ট জোনে উইন্ডিজ নেই। প্রথমত দূরত্ব, দ্বিতীয়ত বাংলাদেশে এসে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে খেলা কোনোটা এত সহজ না। বাংলাদেশের 11-এ ওপেনিং এ আবার পরিবর্তন আসছে, আসলে কি আসছে? সৌম্য সরকার এক ম্যাচ খেলে কি ড্রপ? আবারও কি তানজিদ তামিমের উপর ডিপেন্ড করবে টিম টাইগার্স? তানজিদ তামিম এবং সাইফ হাসান পরের ম্যাচে 11-এর ওপেনিং পার্টনারশিপ করবেন তারা দুজন। এখন পর্যন্ত যে খবর রয়েছে, সৌম্য সরকার হি উইল বি গিভেন ওয়ান মোর চান্স। আগামীকালের ম্যাচেও সৌম্য সরকার খেলবেন, আগামীকালের ম্যাচেও সৌম্য সরকার এবং সাইফ হাসান তারা মিলেই ওপেনিং পার্টনারশিপটা করবেন। ম্যানেজমেন্টের এক্সপেকটেশন সেটা হচ্ছে প্রথম 10 ওভারের মধ্যে উইকেট যত কম, ম্যাক্সিমাম 2 হারিয়ে মোটামুটি 50-60 রানস অ্যাড করা যায়, সৌম্য সরকার এবং সাইফ হাসান সেই কাজটাই করবেন। 3, 4, 5, 6, 7, এই যে এর পরের আমি 5টা স্পট নিয়ে কথা বললাম, সেই স্পটে আলোচনায় আসার আগে 5 জন স্পিনার খেলছে সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। দেখুন, সাইফ হাসান হিমসেলফ স্পিনার এবং কার্যকর স্পিনার, সেটা তিনি প্রমাণ করেছেন। বল হাতেও, বল ঘোরানোর ক্ষেত্রেও তার মুনশিয়ানা রয়েছে। নাসুম আহমেদ খেলবে, একটু আগে আপনাদের আমরা বলেছি। রিশাদ হোসেন আগের ম্যাচে তিনি 6 মেরেছেন, 6 উইকেট পেয়েছেন। ডানহাতি কোন স্পিনারের এখন পর্যন্ত করা বেস্ট স্পেল। একই সাথে 6 উইকেট পাওয়া বাংলাদেশের ওয়ানডেতে প্রথম স্পিনার রিশাদ হোসেন। পুরো ম্যাচের মোড় ঘোরানোর ক্ষেত্রে ব্যাটিং এ, বোলিং এ রিশাদ তিনি একটা দারুণ ম্যাচ খেলেছেন, দারুণ ডে কাটিয়েছেন। 13 বলে 26 এবং 35 রানে 6 উইকেট। প্রথম 7 ওভারের মধ্যেই 5টা উইকেট নেয়া, ওই প্রথম 5টা উইকেটই আবার উইন্ডিজের টপ 5। সো রিশাদ থাকছেন। 3 জন স্পিনারের কথা বললাম। তানভীরকে নিয়ে একটা আলোচনা রয়েছে, তানভীরকে কি ড্রপ করা হবে কি হবে না। আমি যতটুকু জানি, যতটুকু আমার সোর্সেস আমাকে কনফার্ম করেছে, তানভীর উইল অলসো বি ইনক্লুডেড। তার মানে 2 জন বাঁহাতি অর্থোডক্স নিয়ে বাংলাদেশ নামবে।
নাসুম আহমেদ ভেরি কন্ট্রোলড, ইকোনমিক্যাল এবং ইফেক্টিভ। তার সাথে তানভীরও থাকবেন। দুজন বাঁহাতি অর্থোডক্স, তাদের সাথে থাকছেন, এই দুজনের সাথে থাকছেন রিশাদ হোসেন লেগি এবং সাইফ হাসান। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, সব ঠিক থাকলে তিনি তো খেলবেনই, তার খেলা নিয়ে কোনো কথা নেই। লাস্ট ম্যাচেও দারুণ বল করেছেন মেহেদী হাসান মিরাজ। সো মেহেদী হাসান মিরাজের আমার কাছে মনে হয় তার স্পিনটাকে যোগ করলে 5 জন স্পিনার হয়ে যায়। আপনি চাইলে নাজমুল শান্তকে ধরলে 6টা হতে পারে, আমি অত দূর যাচ্ছি না। বাংলাদেশ আগামীকাল সত্যি সত্যি 5 জন স্পিনারকে বল করাবে। পেস ডিপার্টমেন্টে কাউকে কি দরকার রয়েছে নাকি বাংলাদেশ একজন এক্সট্রা ব্যাটার নামাবে, সেটাও কিন্তু একটা আলোচনার বিষয়। ইউ আর হ্যাভিং 5 স্পিনার এবং সেই জায়গাটায় আপনি কি দুজন পেসার কি ড্রপ করে দিবেন কিনা, মুস্তাফিজ এবং তাসকিন। তাসকিনের খেলার সম্ভাবনা পরের ম্যাচে খুবই ক্ষীণ, নেই। ইনফ্যাক্ট মুস্তাফিজ পরের ম্যাচে খেলবেন। মুস্তাফিজুর রহমান লাস্ট ম্যাচে 2 উইকেট পেয়েছিলেন, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পেয়েছিলেন। এবং মুস্তাফিজের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, এই উইকেটে মানে পৃথিবীর যে কোনো পেসার কতটুকু ইফেক্টিভ হবে, সে ফাস্টেস্ট হতে পারে, সুইং করতে পারে, মুস্তাফিজের থেকে পৃথিবীর কোনো পেসার মিরপুরের এই ধান খেতে গম খেতে ইফেক্টিভ হতে পারবে না। সো মুস্তাফিজুর রহমান এই উইকেটেরই ক্রিকেটার, এই উইকেটেরই ক্যারেক্টার। মুস্তাফিজুর রহমান থাকছেন, একজন পেসার নিয়ে বাংলাদেশ নামবে, সাথে 5 স্পিনার। ব্যাটিং লাইন আপে যদি বলি তাহলে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটিং যে পজিশনটা সেটা 5এই থাকছে। আগের ম্যাচে 5-এ ব্যাট করেছিলেন এবং আমি ওই ম্যাচের আগেও কিন্তু আমি আপনাদেরকে প্রেডিকশনে বলেছিলাম যে মাহিদুল ইসলাম অঙ্কন মেহেদী হাসান মিরাজের ওই নাম্বার 5-এ ব্যাট করবেন। মেহেদী হাসান মিরাজ আপনারা সবাই জানেন নাম্বার 5-এ এর আগে সিরিজটা খেলেছিলেন এবং মেহেদী হাসান মিরাজে আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এটা একটা দারুণ ডিসিশন যে তিনি নিজে পিছিয়ে গিয়ে অঙ্কনকে চান্স করে দিলেন। অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন একটু পেছনে থাকলে বাকিদের জন্য সেটা অনেকটা কনফিডেন্স ক্রিয়েট করে। সো মাহিদুল ইসলাম অঙ্কন ডেবু ম্যাচে অসাধারণ খেলেছেন, 40+ ইনিংস খেলেছেন। আর কিছুক্ষণ টিকে থাকলে হয়তো বাংলাদেশ স্কোরটাকে আরেকটু স্মার্টার করার ক্ষেত্রে তিনি রোল প্লে করতেন। নাম্বার 3, এলোমেলো করে আলোচনা করছি একটু ইন্টারেস্টিং করার জন্য। ওপেনিং নিয়ে বলেছি সৌম্য সরকার এবং সাইফ হাসান। নাম্বার 3 শান্ত, নাম্বার 4 তাওহিদ হৃদয়। সবশেষ যদি 5টা ম্যাচ আপনি দেখেন, তাওহিদ হৃদয় 3টা 50, লাস্ট ম্যাচেও তিনি 50 করেছেন। এখন স্ট্রাইক রেট নিয়ে অনেক আলোচনা হতে পারে, ওই সময় উইকেটও পড়ে গিয়েছিল। আমি হ্যাপি না, অন্তত আরো 5 স্ট্রাইক রেট বেটার হলে আমার কাছে ভালো লাগতো। 91 বলে 50+ ইনিংসটা আমার কাছে ভালো লাগে নাই। বাট হৃদয় নিশ্চয়ই পরের ম্যাচে আরো ভালো ক্রিকেট খেলবেন। সবশেষ 6 ম্যাচে 4টা 50 হৃদয়ের। সো বাংলাদেশের এই মুহূর্তে ওয়ানডেতে কেউ যদি প্রপার ফর্মে থাকেন সেই ক্রিকেটারটা হচ্ছেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় নাম্বার 4। নাম্বার 5 একটু আগেই বলেছি মাহিদুল ইসলাম অঙ্কন। নাম্বার 6 মেহেদী হাসান মিরাজ এবং নাম্বার 7 নুরুল হাসান সোহান। আপনারা যদি একটু রিকল করে দেখেন যে 5টা উইকেট, প্রথম 5টা উইকেট উইন্ডিজের বাংলাদেশ পেয়েছিল, যে 5টা উইকেট রিশাদ হোসেন পেয়েছিল, তার 3টাতেই নুরুল হাসান সোহানের দারুণ ইনভলভমেন্ট ছিল। থাকে না যে 3টা-4টা ক্যাচ ধরলো, 1টা-2টা ছেড়ে দিল, এরকম ঘটনা আমরা প্রচুর দেখেছি উইকেটের পেছনে যিনি থাকেন। বাট সোহান লাস্ট ম্যাচে যেভাবে উইকেটের পেছনে তার সার্ভিসটাকে অ্যাপ্লাই করেছেন, আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহানের ব্যাটিংটাই যদি বাংলাদেশ একটু উপকৃত হয়, নেক্সট ম্যাচে নিশ্চয়ই সোহান সেটা চেষ্টাও করবেন, তাহলে সবকিছু অন্যরকম হওয়া সম্ভব। এই দলটা অনেক ব্যালেন্স হওয়া সম্ভব। নাম্বার 7 এ নুরুল হাসান সোহান এবং পরের যে 4টা স্পট মুস্তাফিজ ছাড়া থাকবেন 3 জন স্পিনার, তানভীর, নাসুম, রিশাদ। সো ওভারঅল বাংলাদেশের যে টিম হতে যাচ্ছে পরের ম্যাচে, অবশ্যই সৌম্য সরকার থাকছেন, সাইফ হাসান থাকছেন, নাজমুল হোসেন শান্ত থাকছেন, তারপরে তাওহিদ হৃদয় 4টা হয়ে গেল। নাম্বার 5 অঙ্কন, নাম্বার 6 মিরাজ, নাম্বার 7 সোহান, নাম্বার 8 রিশাদ, নাম্বার 9 Tanvir, number 10 Nasum, and the 11 of the 11 is Mustafizur Rahman. Let's see what happens. Tomorrow is going to be a big fight. Spin versus spin.